হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নিয়ে চলে এলাম এইবারের কনস্টেবলের জন্য সব থেকে একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও। তোমরা জানো যে এবার তোমাদের পিএমটি এবং পিটি যেটা হবে, পিইটি যেটা মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবারে ডাব্লিউপি কনস্টেবলের জন্য সব থেকে বড় একটা ভাইটাল জায়গা। কারণ তোমরা নতুন যে সিলেবাসটা দেখেছো, ঠিক আছে, এক্সাম প্রসেসটা দেখেছো, সেখানে তোমাদের সব কিছু জানা আছে, সেই ব্যাপারে আমি কিছু বলছি না। তবে তোমাদের জন্য এবার সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মাঠ প্র্যাকটিস করার ব্যাপারটা। তো চলো ভিডিওটি এখানে শুরু করছি, শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো ফার্স্ট আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখো, এইটা আমি এই জন্য প্রথমে আলোচনা করছি, তাহলে কিন্তু তোমরা কিছুটা হলেও রিলেট করতে পারবে। প্রথমত আমি বলি, আমার মাঠ ছিল একদম এপ্রিল মাসের ছিল 13 তারিখ গত বছর, মানে গত বছর বলতে 2022। মানে বুঝতে পারছো কী পরিমাণ গরম ছিল তখন। এবং আমার মাঠ ছিল কোথায়? কল্যাণীতে। তো 2022-এর 13 এপ্রিল, মানে একদম প্রচণ্ড গরম, সেই সময় কিন্তু মাঠ ছিল। তো সত্যি কথা বলতে আমার কোনো কনফিডেন্স ছিল না যে আমি মাঠ পাস করবো, একটু কনফিডেন্স আমার ছিল না, ঠিক আছে। তো এর জন্য একটাই যেটা আমি বলতে পারি, একটাই কারণ, সেটা হচ্ছে আমি কিন্তু ঠিকঠাক প্র্যাকটিস করিনি। এবং করিনি বলতে একদম করিনি তা না, আমি করেছি, কিন্তু তেমনভাবে আমার মাঠ প্র্যাকটিস করা মানে হয়নি আর কি, ঠিক আছে। মাঠে গিয়ে যেটা হয় কি, যে তোমার মানে একটা মোটিভেশন কাজ করে। কারণ আমি যখন ওখানে গেলাম, আমি গিয়ে রাতের বেলা লাইন দিয়েছিলাম, সেখান থেকে গিয়ে সকালে আমার মাঠ পড়েছিল সকাল ওই 8:30-9টার দিকে। তো একটা যে জোশ কাজ করে ওখানে সবার মধ্যে, একটা বিশাল জোশ, কারণ এই বেকার অবস্থায় এটা কাটিয়ে উঠতে হবে। আর আমার কনফিডেন্স ছিল এটা, যে মাঠ পাস করলেই চাকরি নিশ্চিত। তো ওই জায়গায় গিয়ে না একটা আলাদা রকম মোটিভেশন কাজ করবে, যেটা তোমাকে কিন্তু একটা বিশালভাবে তোমাকে বুস্ট করবে যে তুমি কী করে পাস করবে। তো ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। তুমি মাঠে যখন যাবে, তুমি সব ভুলে যাবে, তোমার কিছু মনে হবে না, তখন তোমার মাথায় এইটুকু আসবে, আমি কীভাবে পাস করবো। এই জন্য আমি দেখেছি যে আমি সত্যি কথা বলতে, আমি যখন নিজে মাঠে প্র্যাকটিস করেছি, মাঠে মানে রানের আগে, আমি কোনো দিন কিন্তু, মানে সত্যি কথা বলছি, আমি 7-এর নিচে ঢুকতে পারিনি। আমি 7 মিনিটের নিচে কোনো দিন ঢুকতে পারিনি আমি 1600 মিটার। আর অনেস্টলি বলছি আমি। তো এইটা এই জন্যই বলা যে মাঠে তুমি প্র্যাকটিস করতে থাকো, কিন্তু যদি তোমার কোনো কারণে তুমি টাইমের মধ্যে না ঢুকতে পারো, তাতে ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। কারণ তুমি প্র্যাকটিসটা করো, কারণ তুমি যখন মাঠে অরিজিনালি যাবে, তুমি একটা আলাদা মোটিভেশন পাবে। আমার সঙ্গে এটা হয়েছে, আশা করছি তোমাদের সঙ্গে এটা হবে। তো যেটা ব্যাপার হচ্ছে যে তুমি এখন ভয় পেও না, তুমি তোমার প্র্যাকটিসটা করে রাখো। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট হচ্ছে কীভাবে মাঠ প্র্যাকটিস করবে। দেখো, মাঠ প্র্যাকটিস করার ব্যাপারটা আমি তোমাদেরকে এই জন্যই জোর দিচ্ছি, কারণ এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি মাঠ প্র্যাকটিস না করলে কিন্তু মাঠে গিয়ে পারবে না, ঠিক আছে। তো মাঠ প্র্যাকটিস কীভাবে করবে আমি বলে দিই তোমাকে। তুমি যে গ্রাউন্ডে মাঠ প্র্যাকটিস করছো আর কি, মানে 200 মিটার ট্র্যাক হতে পারে বা 400 মিটার ট্র্যাক হতে পারে, তবে আমি সাজেস্ট করবো তুমি অবশ্যই লক্ষ্য রাখবে যে ট্র্যাকটা যেন 200 মিটার হয়, ঠিক আছে। কারণ আমাদের কনস্টেবলের জন্য যে রানটা হয় আর কি, সেখানে যে ট্র্যাকটা থাকে 200 মিটার ট্র্যাক থাকে, 8 পাক মারতে হয়, ঠিক আছে, 8টে রাউন্ড হয়। তো চেষ্টা করবে যে অবশ্যই যেন তুমি যে মাঠে রান প্র্যাকটিস করছো সেটা যেন 200 মিটারে হয়। কারণ এখন তুমি যদি 400 মিটার ট্র্যাকে প্র্যাকটিস করো, তো ওখানে গিয়ে কিন্তু একটু তাল মেলা অসুবিধা হবে, ঠিক আছে। তো এই জন্য চেষ্টা করবে 200 মিটার ট্র্যাকে প্র্যাকটিস করার। আর একটা কি, তুমি প্রথমেই টার্গেট রাখবে না যে আমি 6.5 মিনিটে ঢুকবো। তুমি প্রথমেই টার্গেট রাখবে 7 মিনিট, ঠিক আছে। 7 থেকে 7.5 মিনিটের মধ্যে ঢোকার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে এটা কম হবে, তারপর চেষ্টা করবে 6:45, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে 6 মিনিট, 6:30, ঠিক আছে। এরকম করে প্র্যাকটিস করবে। দেখো, রানটা কিন্তু আর 10 দিন 12 দিন করলে হবে না। তোমাকে একটা রান মানে মিনিমাম তোমাকে একটা রান প্র্যাকটিস করতে হবে। মিনিমাম তোমাকে বলি 2 মান্থ যদি তুমি প্র্যাকটিস না করো একটানা, তুমি কিন্তু কোনোভাবে মাঠ মানে সে পাস করতে পারো, কিন্তু তুমি শিওর হতে পারবে না। তো তোমাকে ফুল মানে জোর কদমে তোমাকে রানটা প্র্যাকটিস করতে হবে। তুমি এখন থেকে শুরু করো। এবং খাবার কী খাবে, সকালবেলায় অবশ্যই কাঁচা ছোলা খাবে, কাঁচা বাদামটা খেতে পারো, টমেটো, গাজর, এই সমস্ত খাবার বেশি করে খাও, খেজুর, ঠিক আছে। এখন ভাত টাতগুলো একটু কম খাওয়ার চেষ্টা করো, কারণ শরীর যদি ফিট থাকে, ওজন যদি কম থাকে, তোমার রানটা কিন্তু একটু না একটু ফাস্ট হবেই, বোঝা গেল। এগুলো লক্ষ্য রাখবে। আর একটা জিনিস কি, প্রথম কয়েকদিন যখন রান করবে, ঠিক আছে, তখন কিন্তু ঘড়ি দেখবে না, ঠিক আছে। কারণ মোটিভেশনটা প্রথমে হারিয়ে ফেলবে না। তুমি মিনিমাম 1 মাস জাস্ট রান করো, তারপরে 1 মাস পরে তুমি
এবার ঘড়ি থেকে শুরু করো, প্রথমে 7.5 মিনিট, 7 মিনিট, 6.5 মিনিট, তারপর আস্তে আস্তে সেটা যেন 6:10, 6:15 এরকম হয়। ঠিক আছে, এইভাবে মাঠ প্র্যাকটিস করো। বাস, আরেকটা কথা বলি কি, হ্যাঁ অবশ্যই শু পরে মাঠ প্র্যাকটিস করবে, কারণ তোমার মাঠ কোথায় পড়বে তুমি কিন্তু জানো না। দেখা যাচ্ছে তোমার মাঠ পড়লো একদম আসানসোল দুর্গাপুরে, যেখানে আমার ওয়্যারলেসের মাঠ হয়েছিল, এসআইয়ের মাঠ হয়েছিল। দুর্গাপুর মানে বুঝতে পারছো কীরকম জায়গা, প্রচণ্ড গরম। আমার দুর্গাপুরে মাঠ পড়েছিল ওই 6 মে 2022। তো প্রচণ্ড তখন গরম। তো ওখানে অনেকে যারা শু পরে মাঠ প্র্যাকটিস করেনি, তো ওখানে গিয়ে কী করছিল, অনেকে কীভাবে যে শু পরে রান করলে একটু সময় বেশি লাগে। হ্যাঁ, এটা হয়তো একটুখানি ঠিক যে খালি পায়ে রান করলে তুমি একটু সময় কম লাগবে, কিন্তু যারা ওখানে খালি পায়ে রান করেছিল কেউ কিন্তু মাঠ কমপ্লিট করতে পারেনি, কারণ তাদের পা ছিঁড়ে গেছিলো, রক্ত পড়ছিল পা থেকে। তো অবশ্যই চেষ্টা করবে শু পরে রানটা প্র্যাকটিস করার। যদি তোমার ভাগ্য ভালো হয়, মাঠ যদি ভালো হয়, পাথর যদি না থাকে, দেন তুমি খালি পায়ে ছুটলে একটু না একটু বেনিফিট পাবে। আর যদি তোমার পাথর হয় মাঠ, দেন তুমি শু পরে ছুটলেও কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না। এই জন্য চেষ্টা করবে মাঠটা তুমি শু পরে প্র্যাকটিস করার। আশা করি বুঝতে পারলে। নেক্সট হচ্ছে এবার হাইট। এই হাইট নিয়ে কিন্তু অনেকের টেনশন। বিশেষ করে দেখো, হাইটটা কিন্তু অনেকটা মানে এখানে ম্যাটার করে, কারণ যাদের হাইট 167 সেমি ওপরে আছে, মানে 169, 70, 71, তাতে তো কোনো টেনশন নেই। টেনশন কাদের? টেনশন তাদের যাদের হাইট 167, একদম সেম টু সেম, কিংবা 168, ঠিক আছে, কিংবা 166.50। টেনশন এদের কেন বলি দেখো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি। আমি যখন কনস্টেবলের জন্য, যখন আমার হাইটের জন্য আমার যখন ওখানে হয় আর কি, ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যখন হয়, তো আমার কিন্তু হাইট, আমি এখান থেকে মেপে গেছিলাম, 169 সেন্টিমিটার হাইট ছিল আমার। তো ওখানে গিয়ে যখন দেখছি কনস্টেবলের, সেখানে আমার হাইট এসেছিলো কত? সেখানে আমার হাইট এসেছিলো তোমার 167.30। তো অ্যাকচুয়ালি কী হয়, মানে কনস্টেবলে যেহেতু ছেলের মানে ছেলে মেয়ে যারা যায় আর কি, মানে ওখানে ছাত্রছাত্রীর সংখ্যাটা অনেক বেশি থাকে। ওই জন্য ওরা চেষ্টা করে যে মাঠের মধ্যেই যত সংখ্যক ছেলে এই সমস্ত হাইট, মানে তারপরে তোমার ওজন মাঠের মাধ্যমে যতটা সংখ্যক বাদ দেওয়া যায় সেটা ওরা চেষ্টা করে। তো ওই জন্য কী করে, তোমাকে যখন মেশিনের উপর ওরা দাঁড় করায়, মানে খুব জোর করে চাপ দিয়ে কিন্তু মেশিনটাকে উপর থেকে নামায়। তো এই জন্য কিন্তু একটু হলেও ওখানে হাইট কমার ভয় থাকে। তো এই একটা ব্যাপার। কিন্তু আমি যখন ওয়্যারলেসের মাঠে যখন গেলাম, ওয়্যারলেস এসআই, ওখানে গিয়ে দেখলাম ওরা কিন্তু ফুল চেষ্টা করছে। তোমার যারা হাইট 165 সেন্টিমিটার, তাকেও চেষ্টা করছে সে যেন কোনোরকমভাবে পাস করে যায়, কারণ সেখানে ছেলের পরিমাণটা অনেকটা কম ছিল, মানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটা কম ছিল। তো সেই জন্য কী করছিল, যে তোমার একদম মানে স্যাররা নিজেরাই বলছে যে বুক ফুলে দাঁড়া, মাথাটা একটু উঁচু কর, মানে একদম সোজা হয়, স্ট্রেট হ, এই সমস্ত কথাগুলো কিন্তু বলছিল। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, টেনশন করো না। তোমরা যেটা করবে কি, তোমার যাদের হাইট সেম টু সেম আছে, বা 1 সেমি বেশি বা 1 সেমি কম আছে, তারা ফুল দমে মাঠ প্র্যাকটিস করো। আর কিছু কিছু ব্যায়াম করবে, যেমন একটা কথা বলে কি, যে স্কেটিংটা করবে, আর একটা হচ্ছে তোমার ওই লাফালাফিগুলো একটু মানে ব্যায়ামটামগুলো করবে রীতিমতো। আর যেটা করবে কি, মাঠে যেদিন যাবে তুমি, তোমার যখন হাইট মাপতে আসবে, তুমি প্রথম থেকে যে কাজটা করবে, একদম জোরে করে নিঃশ্বাসটা টেনে বুকটাকে মানে উঁচু করে মাথাটাকে যতটা পারবে স্ট্রেটলি দাঁড়ার চেষ্টা করবে। ওরা চেষ্টা করবে যে তোমাকে একটুভাবে মানে নামানোড়ি করানো, কিন্তু তুমি একদম ফুল স্ট্রেটভাবে দাঁড়াবে সামনে, ঠিক আছে? তো অবশ্যই এটা করবে। তো বুঝতে পারলে এই ব্যাপারটা আমি কী বলতে চাইলাম? ঠিক আছে, হাইট নিয়ে চিন্তা করো না। হাইটটা হচ্ছে পুরোপুরি তোমার দাঁড়ানোর উপর ডিপেন্ড করছে, তুমি কীভাবে দাঁড়াচ্ছ। অবশ্যই যেভাবে আমি বললাম সেইভাবে দাঁড়াবে, দেখবে তোমার হাইট যতটা থাকবে তার থেকে কিছুটা বাড়বে, একদম শিওর। তো আশা করি আমি আজকে যে পিএমটি এবং পিইটির ব্যাপারে যে আলোচনাটা করলাম, আশা করছি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে? এবং কীভাবে মাঠ প্র্যাকটিস করবে সেই ব্যাপারটা আমি বললাম। যাদের হাইট নিয়ে চিন্তা, তারা অ্যাকচুয়ালি কী করবে, এবং আমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল, আমি সব কিছু আলোচনা করলাম। তো যেভাবে বললাম সেইভাবে তোমরা কাজ করো। আর সত্যি কথা বলতে, এবারে ডাব্লিউবি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য সবথেকে ভাইটাল পার্ট হচ্ছে এই মাঠ প্র্যাকটিস করাটা। তো ভালো করে মাঠ প্র্যাকটিস করো। অবশ্যই ফাইনালে মাঠ পাস করবে, কারণ ওখানে একটা আলাদা মোটিভেশন কাজ করে। তোমার বন্ধুদেরকে যখন তুমি দেখবে, তখন তুমি অটোমেটিক ইজিলি পাস করবে, ঠিক আছে? কিন্তু এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো ভালোভাবে পড়াশোনা তো করবেই, এবং পড়াশোনা করার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু রেগুলার করো, এটা কিন্তু ছেড়ো না। এটা তুমি একদিন গ্যাপ দিলেই কিন্তু তোমার চাপ, ঠিক আছে? তো ভালোভাবে প্র্যাকটিস করো, নো টেনশন, ইজিলি পাস করবে। আর মোটিভেশন রাখো যে এবার একটা সিট আমার। তোমরা দেখতে পাচ্ছ তো যে এখন চাকরির কী অবস্থা। রিসেন্টলি দেখলে যে এসএসসির জন্য আবার কী একটা রায় দিল কোর্ট। তো সত্যি কথা বলতে এখন চাকরির হাল খুবই খারাপ। এই মুহূর্তে একটা চাকরি পাওয়া কিন্তু খুবই কঠিন, ঠিক আছে? তো ভালোভাবে পড়ো, মন দিয়ে পড়ো, অবশ্যই তুমি পাস করবে।
মোটিভেশন রেখো ভালোভাবে, আর নিজেকে সবসময় পজিটিভ রাখবে। আমার আরও ডাব্লিউবির জন্য আমি আর কিছু ইম্পর্টেন্ট ভিডিও বানিয়েছি, তো অবশ্যই গিয়ে এই ভিডিওর মানে ডেসক্রিপশানে গিয়ে পেয়ে যাবে। তো ভালোভাবে পড়ো আর মার্ক প্র্যাকটিসটা রেগুলার করো। তো ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই।